আগামী অমুক তারিখ রামকৃষ্ণদেবের জন্মোৎসব হবে বেলুর মঠে। তো সেই পোস্টারটা দেখে ওনার কিছু একটা ফিলিংস হলো যে রামকৃষ্ণদেব তাহলে কে, নিশ্চয়ই সেরকম বিশাল কোনো মহাপুরুষ হবে, তার জন্য পোস্টার দিয়েছে। আর বেলুর মঠটাই বা কোথায়? বেলুর মঠে উনি কলকাতায় নতুন, কিছু চেনে না। তো এবার আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করলো, করার পরে ওনার ওখান থেকে একজনের কাছ থেকে শুনলো যে তুমি যেখানে আছো এখান থেকে সামনেই হচ্ছে আহিরিটোলা। সেই আহিরিটোলায় যদি তুমি যাও, আহিরিটোলার থেকে একটা স্টিমার পাবে, সকাল 7টার সময় ছাড়বে। সেই 7টার স্টিমারে যদি তুমি চলে যাও তাহলে বেলুড়ে পৌঁছে যেতে পারবে। ভালো কথা। এবার তার দোকানের পাশে আরেক দোকান ছিল, বয়স্ক এক ভদ্রলোক, উনি ওনাকে বলছে যে দেখো বেলুড়ে কিন্তু ওই দিন বিশাল উৎসব, প্রচুর লোক আসবে। রামকৃষ্ণদেব পরমহংস ওনার প্রচুর ভক্ত, সেদিন প্রচুর লোক আসবে আর প্রচুর খাওয়া দাওয়া হবে, তুমি যত খুশি খেতে পারো, লুচি, খিচুড়ি, পায়েস, তরকারি প্রচুর খেতে পারবে। তো অভাবের মানুষ খেতে পায় না ঠিক মতন, অটোমেটিক তার ওটাও একটা ভিতরে ভিতরে রইল, ভালো যাবো। কিন্তু একা যাবে কি করে? একা তো ভয় পাচ্ছে, কিছুই তো চেনে না, ওর আহিরিটোলাও চেনে না, স্টিমার উঠবে কোথায় নামবে কি কিছুই জানে না। তো যাই হোক, ওর আশেপাশের দুইটা ছেলেকে রেডি করলো, দুটো ছেলেকে বললো এরকম ব্যাপার, ছেলেটা যাবে, রাজি হলো, ছেলেটা ইয়ে হলো। মানে আমি এই কথাগুলো বলছি এই জন্যই যে দেখেন উনি চেনে না, জানে না কিভাবে কিভাবে ঠাকুর ওনাকে টেনে নিয়ে আসছে। ঠাকুরের নামটা শুনে ওনার ভিতরে একটা আবেশ তৈরি হয়ে গেছে। তারপরে উনি বেলুড়ে যাবে, তো পয়সা জোগাড় করে গেল, 10 পয়সা করে স্টিমারের টিকিট। উনি বেলুড়ে গিয়ে পৌঁছালো, প্রচুর লোক ভর্তি, দেখছে, এই করছে। তো বিভিন্ন রকম অনুষ্ঠান দেখতে 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 ঘুরতে 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 উনি গিয়ে প্রসাদের জায়গায় গেছে, গিয়ে দেখছে এরকম একটা সরার মধ্যে করে প্রসাদ বিতরণ হচ্ছে। সেই সরার মধ্যে লুচিও আছে, খিচুড়িও আছে, তরকারি আছে, পায়েস আছে, সব আছে, একটা সরা, প্রত্যেকের হাতে একটা করে সরা দেওয়া হচ্ছে। তো উনি গিয়ে একটা সরা নিল, নিয়ে খেলো, ঠিক হচ্ছে না, ভাল লাগলো না, মানে এইটুকুন খেয়ে কি হবে। উনি গিয়ে আরেকটা সরা নিল, আবার একটা সরা নিয়ে আবার খেলো, তাও ঠিক শান্তি হয়নি, গিয়ে আবার আরেকটা নিয়েছে। এবার 3 নম্বর সরাটা যখন নিচ্ছে তখন পাশে কোনো মহারাজ দাঁড়িয়ে ছিল, গেরুয়া বসন পড়া। সে বলছে কি বাবা, তুমি তো আসছো আর নিচ্ছ, আরো তো ভক্ত আছে, তারা কি পাবে না? তো এই কথাটা বলাতে ওনার একটু লজ্জাও লাগলো, একটু সম্মানেও লাগলো। হ্যাঁ, ওই বুড়ো দাদু তো বললো যত খুশি খেতে পারি, উনি যদি এই কথাটা না বলতো তাহলে তো আমি নিতাম না, তাহলে এই মহারাজের কথাটাও শুনতে হতো না। এরকম কেন বললো? ঠিক আছে, মন টন খারাপ, কি করে, পেটও ভরেনি, খিদাও রয়ে গেছে পেটে। গিয়ে ঠাকুরের ওখানে গিয়ে বসেছে, মন্দিরে ঠাকুরের ইয়ের সামনে, মূর্তির সামনে বসে ও ঠাকুরের সাথেই কথা বলছে। এই তাহলে পরমহংসদেব, ভালো কথা, তুমি যদি পরমহংসদেবই হবে, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো যে আমার পেটে কত খিদা, আমার সবকিছু ভাল লাগলো, বেলুড়ে এসে অনেক ভাল লাগলো, কিন্তু কিছু একটা পূর্ণ হলো না, সেটা হচ্ছে আমার খিদাটা পূর্ণ হলো না। এই একটা দুঃখ নিয়ে আমাকে যেতে হবে এখন। এরকম অনেকক্ষণ বসে বসে ঠাকুরের সাথেই কথা বললো আর কি, বলে টলে। যাই হোক, কি করা যাবে, উপায় নেই আর। এখন ওইখানে আর মানে আবার গিয়ে সরা নিতে লজ্জা লাগছে। ও হাঁটতে হাঁটতে বেরিয়ে আসলো, বেরিয়ে ঘাটের দিকে যাচ্ছে, স্টিমারে উঠবে, হঠাৎ দেখে গাছের তলায় অনেক লোক, মানে বেশ কিছু লোক, 10-12 জন লোক বসে কিছু খাওয়া দাওয়া করছে। কি ব্যাপার, ওর সামনে দিয়ে যাচ্ছে, তো ওকে, ওই লোকটাকে ওরাই ডেকেছে, আসো, আসে বসিয়ে একদম পেট ভরে খাইয়েছে ওকে। খাওয়ার পরে তারপরে উঠে তখন আবার ও মনে মনে আবার ওইখান থেকে ঠাকুরকে বলছে, ঠাকুর তোমার সম্বন্ধে আমি ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিও, আমার পেট এখন পুরো ভর্তি হয়ে গেছে, বরং বেশিই খেয়ে ফেলেছি। তো যাই হোক, আমি অজান্তে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। এই বলে চলে আসলো। এবার চলে আসার পরে কয়েকদিন পরে ওর একটা ছোটখাটো দোকান ছিল, সেই দোকানটাও
মানে হলো না, ব্যবসা হলো না, উঠে গেল। তখন ওর বাড়িতে দাদা ওকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল যে দেখ বাবা, আজকালকার দিনের অবস্থা ভালো না, পয়সা কড়ি দিয়ে তুই এইভাবে বসে বসে খাবি, এটা ঠিক হচ্ছে না, আমার দ্বারা সম্ভব না, নিজের রাস্তা নিজে দেখে নে। তো ঘরের থেকে বেরিয়ে গেল, বেরিয়ে চিন্তা করলো যে বেলুড়ে তো বড় সড়ো ব্যাপার দেখেছিলাম, তো ওইখানেই যে তাহলে যাই, কিছু একটা হয়তো হতে পারে, ঠাকুরের ওপরে বিশ্বাস ওনার। সেই বিশ্বাস নিয়ে উনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এদিকে এদিকে, এইবার ভুলে গেছে, আবার কোথায় যাবে কি করবে খুঁজে পাচ্ছে না। তখন রাস্তায় একজনকে জিজ্ঞেস করেছে, আচ্ছা রামকৃষ্ণ, বেলুর মঠ নামটাও ভুলে গেছে, ওনার রামকৃষ্ণটা শুধু মনে আছে, যে রামকৃষ্ণ মঠ এরকম ব্যাপার কি হয়। তো বললো যে রামকৃষ্ণ মঠ, তুমি এক কাজ করো, এখানে বলরাম বসুর বাড়িতে যাও, এখান থেকে কাছাকাছি বলরাম বসুর বাড়ি আছে, তুমি বলরাম বসুর বাড়িতে যাও, ওখানে কিছু রামকৃষ্ণ মিশন আছে। ঠিক আছে, ও জিজ্ঞেস করে কোথা দিয়ে যাবো কি করে বলরাম বসুর বাড়িতে গেছে। এবার বলরাম বসুর বাড়িতে যাওয়ার পরে ওখানে এক বিহারি দারোয়ান ছিল, সে দারোয়ান ওকে ঢুকতে দেয়নি। কি ব্যাপার, তুমি কার সাথে দেখা করবে? বলে সাধুর সাথে দেখা করবো। বলে এখানে তো একজন সাধু থাকে না, অনেক সাধু থাকে, তুমি কোন সাধুর সাথে দেখা করবে? কারণ ও তো কাউকে চেনেই না, কারণ আমি জানি না কার কথা বলবে। বলে যে কোনো একজন সাধুর সাথে দেখা করলেই হবে। তো এরকম করে বলাতে ওই বিহারি দারোয়ান ওকে পুরো বকা টকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, ভাব এখান থেকে, এরকম করে হবে না, সাধুদের সাথে এভাবে দেখা করা যাবে না, যা। মন খারাপ করে আবার ওখান থেকে বেরিয়েছে, বেরিয়ে হাঁটতে হাঁটতে চিন্তা করছে কি করি। আবার আরেকজন সাথে দেখা হয়েছে লোকে রাস্তায়, তাকে জিজ্ঞেস করেছে যে এরকম ব্যাপার, আমি গেছিলাম, আমার ঢুকতে দিল না, কি করি? বলে তো ওখানে গেলে তোমার হবে না কাজ, তুমি এক কাজ করো, তুমি বাগবাজারে চলে যাও, বাগবাজারে গেলে তুমি একদম দেখা পাবেই, মনে প্রাণে ডাকতে ডাকতে যাও, বাগবাজারে চলে যাও, বাগবাজারে গিয়ে উদ্বোধন কার্যালয় আছে, ওখানে যাও, পাবে। ঠিক আছে, এবার গেছে, গিয়ে প্রথমে উদ্বোধন কার্যালয়তেই গেছে, ওই জিজ্ঞেস করে খুঁজে টুজে গেছে, উদ্বোধন কার্যালয়তে গেছে, গিয়ে বলছে এরকম ব্যাপার, আমি এরকম রামকৃষ্ণ মিশনের সাধুদের সাথে দেখা করতে চাই। বলে কোন সাধুর সাথে দেখা করবেন? বলে এখানে সবচেয়ে বড় সাধু যে আছে তার সাথে দেখা করবো। বলে এখানে তো সবচেয়ে বড় সাধু নেই, এখানে সবচেয়ে বড় মা আছে, ওই ওই পাশের বাড়িতে থাকে, দেখিয়ে দিয়েছে মার বাড়ি। বলে ওইখান থেকে তো শুনলাম সাধু, রামকৃষ্ণ দেবের তো সব সাধু সাধু শুনে এসছি, মা আবার কোত্থেকে আসলো? আচ্ছা ঠিক আছে চলো দেখি। গিয়ে বাগবাজার মার বাড়িতে গিয়ে এরকম করেছে। তো ওইখানে যে দারোয়ান সেও বলেছে না এখন কি মার সঙ্গে দেখা হবে, এই হবে সে হবে, এরকম করতে করতে তো যাই হোক, মা তো অন্তর্যামী, ঠিক খবর হয়ে যায়, লোক পাঠিয়ে দিয়েছে, ওকে ডেকে নিয়ে গেছে। ওই চন্দ্রমোহন বাবু চলে গেলেন মার একদম সরাসরি মার সামনে। যাওয়ার পরে এবার মা জিজ্ঞেস করেছে, বলো বাবা কি হয়েছে? এবার উনি পরে ওনার ফিলিংসটা বলছে, বলে মার সামনে গিয়ে যখন দাঁড়ালাম তখন আমার নিজের মার থেকেও যেন মনে হলো আপন, একটা আলাদা তার চোখের মধ্যে মায়াবী আমি দেখতে পেলাম। দেখতে পেয়ে যেই কথাগুলো আমার বলার কথা না, আমার ইচ্ছা ছিল না যে বাইরের লোকের সামনে আমি ঘরের কথা বলবো, কিভাবে জানি আমার মুখ দিয়ে সব বেরিয়ে গেল। তো সবকিছু শোনার পর মাকে বললাম, মা আমার তো এই অবস্থা, আমার খাওয়ার কোনো উপায় নেই, যদি কোনো জায়গায় কিছু একটা থাকতে পেতাম, কাজ পেতাম, তাহলে কাজ করতাম। তো তখন মা আমাকে জিজ্ঞেস করলো কি কাজ করবে? তা আমি বললাম যে কোনো কাজ করতে আমি রাজি আছি, আমি সব রকমের কাজ করতে পারি। তখন মা বললো ঠিক আছে, এখানে একটা বাজার করার লোকের দরকার আছে, আর তাছাড়া তো আর এখন আপাতত নেই, দাঁড়াও দেখি, তবে সেই কাজ আমি দেব না, তোমার শরতের কাছে যাও, শরৎ দেবে, মানে শরৎ মহারাজ। তো ওনার সেবক ওকে শরতের কাছে নিয়ে যাও আর বলো যে মা বলেছে যদি দরকার হয় তাহলে ওকে বাজারের লোকের জন্য রাখতে পারে। সেবক মহারাজ নিয়ে গেছে, গিয়ে শরৎ মহারাজের কাছে করেছে। তো শরৎ মহারাজকে বলেছে এরকম মা বললো যদি দরকার হয় এরকম রাখতে পারে। তো চন্দ্রমোহন বাবু হাত জোর করে মানে অনুনয় বিনয় করছে যে মহারাজ আমাকে ফেরাবেন না এরকম। বলে তোমাকে ফিরাবো কি করে, তুমি তো অ্যাপয়েন্টমেন্টটা নিয়েই চলে এসছো।
মা বলে দিয়েছে, মানে আর তো আমার ক্ষমতা নেই এটা ই করার, ঠিক আছে চলো থাকবে। তো উনি ওইভাবেই বাগবাজারে এবং উদ্বোধন কার্যালয় দুটোর মধ্যেই এইভাবে আস্তে আস্তে কাজ করতে শুরু করলো। বাজারে যায়, বাজার করে, এই করে করতে 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 দেখা গেল উনি বেশ বিশ্বস্ত। তখন ওনাকে বই বাঁধানোর কিছু কাজ দেওয়া হলো, বই বাঁধাই করে। তারপরে আস্তে আস্তে ওনার উপরে দেওয়া হলো যে কোনো জায়গায় মেলা হচ্ছে, সেখানে স্টল, বই নিয়ে গিয়ে উনি বসে বিক্রি করে, বিভিন্ন রকম জায়গায় যায়। তার জন্য একটা লোককে দেওয়া হয়, পাঁচু বলে এক মুটে আছে, সেই পাঁচুকে নিয়ে যায়, মুটে কাঁধে করে নিয়ে যায়, ও বি করে। এই করতে করতে আস্তে আস্তে ওর মধ্যে চিন্তা হলো যে আমি যদি মানে পাঁচু হয়তো কোনোদিন আসলো না, রিক্সা নিতে হবে, এই নিতে হবে, হ্যাঁ আমি কষ্ট করে একটু কাঁধে করেই নিয়ে যাই। কাঁধে করে নিয়ে গেলে পরে দুটো পয়সা বাঁচবে, সেই পয়সাটা তো মিশনেরই কাজে লাগবে, ফালতু ফালতু মিশনের পয়সা খরচা করি কেন, নিয়ে যাই। এরকম ভাবে ও আস্তে 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 মানে এইভাবে এইভাবে আস্তে আস্তে মিশনের প্রতি ওর একটা আলাদা ফিলিংসে চলে আসলো। করতে করতে ও যায় এবং নেয়। তখন বেশ কিছুদিন পাঁচু আসে না, এরকম হয়ে গেছে। ও প্রতিদিন প্রায় এরকম কাঁধে করে নিয়ে যায়, ইয়ে করে বই ই করে, করতে করতে ওর কাঁধের মধ্যে একটা ঘা হয়ে যায়। তো একদিন ও খালি গায়ে বসে বই বাঁধাইয়ের কাজ করছে, এই মুহূর্তে হঠাৎ করে মা ডাকে পাঠিয়েছে। এই আর মা ওকে চন্দু বলে ডাকতো, চন্দ্রমোহন অত বড় নামটাকে ছোট করে দিয়ে চন্দু বলে ডাকতো, যে চন্দুকে ডাক দাও। চন্দু আসছে, চন্দু আসলো, আসার পরে কি ব্যাপার চন্দু, কি তুমি কি করছো, এই করছো, করতে করতে মার চোখ পড়ে ঘাটার দিকে। বলে কি ব্যাপার তোমার কাঁধে এটা কি হয়েছে? বলে মা এরকম আমি এরকম বই কাঁধে নিতে গিয়ে একটু কিছু না, ঠিক হয়ে যাবে। বলে কেন তুমি বই কাঁধে নিয়েছো? না পাঁচু আসেনি, এরকম কয়দিন ধরে আসেনি। বলে পাঁচু আসেনি তো অন্য কাউকে নিতে। না আর পয়সা খরচা করে কি হবে, ওই জন্য নেইনি, অন্যকে নিলে পরে আবার বেশি পয়সা লাগবে, এই লাগবে, না এটা তো ঠিক করনি। বললে তখন মা কি করলো, ওকে সেবককে বললো একটু সরষার তেল নিয়ে আসো। এবার সরষার তেলটা নিয়ে আসো, সরষার তেলের মধ্যে মা কিছু একটা করলো, মন্ত্র করলো বা কিছু করলো, বলে ওইটা লাগাও। ওই সরষার তেলটা লাগালো, ওর ঘাটা ঠিক হয়ে গেল চোখের পলকে, 2 দিনের মধ্যে ঘা ঠিক হয়ে গেল। তো এই টাইপের কৃপা উনি মানে পেয়েছে, তার মানে ওনার বলতে হবে ওনারও বিশাল বড় সৌভাগ্য। ওনার সম্বন্ধে আরেকটা ঘটনা যেটা হয়, পরবর্তীতে ওনার স্ত্রী বাচ্চা তাদের থাকার যে একটা জায়গা নিয়ে খুব সমস্যা হয়েছিল মানে ভাড়া করে থাকতো, ভাড়া বাড়িতে থাকতো। সেই বাড়িওয়ালা ওনার 2 বাচ্চাকে খুব কষ্ট দিত, বাচ্চার ইয়ে করতে খুব কষ্ট দিত, খেলনা টেলনা ভেঙে দিত, খেলতে দিত না, বাচ্চারা হাল্লা করলে বকা দিত, মারধর করতো এরকম। তো সেটা নিয়ে ওনার মন খারাপ। তো মা জিজ্ঞেস করলো কি হয়েছে, একদিন হঠাৎ উনি দেখে মা জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি এরকম মন খারাপ, কি ব্যাপার? বলে না মা এরকম এরকম ব্যাপার, আমার যে বাড়িটাতে থাকি বাড়িটার এরকম বাড়িওয়ালা এরকম অত্যাচার করে, বাচ্চাগুলোর অশান্তি এরকম। তাই? আচ্ছা ঠিক আছে। শরৎ মহারাজকে ডাকলো, ডেকে বললো শরৎ ওর থাকার ব্যবস্থা করো। তারপরে শরৎ মহারাজ নিজে খুঁজে বাগবাজারে 7.5 কাঠা জমি জোগাড় করে 3 কাঠার মধ্যে ওনার বাড়ি বানিয়ে দিল, আর 4.5 কাঠায় ওনার শাকসবজি যাতে করে উনি খেতে পারে সেই ব্যবস্থা করে দিল। তো এতখানি কৃপা উনি পেয়েছিল। আর আরেকটা জায়গায় উনি যেটা বিশাল বড় ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে উনি একটা সময়তে মাকে খুব ধরেছিলেন, মানে খুব মানে আবদার করে না, ওরকম আর কি, আবদার করার মতন। কারণ ততদিনে উনি বুঝে গেছেন যে মা সাধারণ মানুষ নয়, সাধারণ আমাদের মতন রক্ত মাংসের, শুধু দেখতে রক্ত মাংসের মানুষ, কিন্তু মা সাধারণ নয়, আরো কিছু ব্যাপার আছে এর মধ্যে। তো সেটা দেখার পরে, সেই জিনিসটা বোঝার পরে
উনি তখন কি করলো, একদিন এরকম যাচ্ছে গরুর গাড়ি করে, জয়রামবাড়ির থেকে ব্যাক করবে, এরকম কোয়ালপাড়া হয়ে ব্যাক করবে, যাচ্ছে, যেতে যেতে মাঝ রাস্তায় মা একটু বিশ্রাম করবে এরকম দাঁড়িয়েছে, কিছু একটা ব্যাপার তো চেপে ধরেছে, একদম মানে মারাত্মক ভাবে ধরেছে যে আজকে তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না, তোমার আসল রূপ আমাকে দেখাতে হবে, তোমাকে আমি আজকে ছাড়বো না, আমি এখানে তোমাকে আটকে রাখবো। এটা নাছর বান্দা। প্রথমে মা একটু চেষ্টা করেছে সরার, কিন্তু কোনো মতেই ছাড়বে না। তখন মা বলছে, তুই পারবি তো সহ্য করতে, ভয় পাবি না তো? না, আমি তৈরি, কিন্তু আজকে আমি দেখবই তোমাকে। তখন আশেপাশে আর যারা ছিল তাদেরকে বলছে, তোমরা একটু সরো, তোমরা এখান থেকে সরো, ওর সাথে আমার কিছু কথা আছে বলে সবাই সরে গেছে। তখন মা নিজের রূপ ধরেছে, মানে জগদ্ধাত্রী রূপ ধরেছে। মা জগদ্ধাত্রী রূপে ওকে দেখা দিল, এবং সেই রূপ দেখে ও অলমোস্ট অজ্ঞানের মতন হয়ে যায়, প্রণাম করে ইয়ে হয়ে যায়। তারপরে মাই ওকে আবার সুস্থ করে তোলে। তাই এই ছিল চন্দ্রমোহন বাবু। মানে যদিও আমি হয়তো 5% বলতে পারলাম, বাকিটা বলতে পারলাম না, কারণ বিশাল আরো অনেক বড় ঘটনা। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে সবসময় যে সন্ন্যাস নিলেই কৃপা পাওয়া যাবে তা নয়। মনে প্রাণে চেলে যদি চাওয়া যায়, মনে প্রাণে যদি মা ঠাকুর স্বামীজিকে স্মরণ করা যায়, তাহলে গৃহী অবস্থায় থেকেও অনেক কিছুই পাওয়া যায়, তাদের কৃপা পেতে পারি আমরা, এই একটা ব্যাপার। তো মানে সময় বেশি যাচ্ছে না তো? আচ্ছা, এই মানে মায়ের চন্দ্রমোহন বাবুর সম্বন্ধে এইটুকুনি বললাম। আর আরেকটা ছোট্ট কথা বলি, সেটা স্বামীজির সম্বন্ধে, খুবই ছোট, বেশি সময় লাগবে না। একদম ছোটবেলার কথা, হয়তো অনেকে জানেন, এই ছোট্ট গল্প, এটা একটা গল্পটা সবাই জানে হয়তো, তাও আরেকবার রিমাইন্ড ব্রাশ আপ করি। স্বামীজি তখন অনেক ছোট, তখন স্কুলে পড়ে, তখন নরেন্দ্রনাথ, তখন উনি স্বামীজি হয়নি, নরেন্দ্রনাথ। এবার ছোট থেকেই স্বামীজির গল্প করা, গল্প বলা এবং মানুষকে আকৃষ্ট করা, এটার একটা বিরাট ক্ষমতা ছিল। উনি গল্প বলতে থাকলে পরে আশেপাশে সবাই জমা হয়ে হা করে গিলতো ওনার কথা, এরকম একটা ব্যাপার ছিল। তো একদিন স্কুলে তখন দুটো ক্লাসের মাঝখানে মাস্টারমশাই আসেনি, স্বামীজি বসে গল্প করা শুরু করেছে, বিভিন্ন রকম গল্প বলছে, আর ওনার সহপাঠীরা সব ঘিরে বসে একদম হা করে শুনছে। এই করতে করতে কখন মাস্টারমশাই ঢুকেছে এরা টের পায়নি। তো একটু ইয়েতে ছিল, মাস্টারমশাই ঢুকে মাস্টারমশাই ক্লাস নেওয়া শুরু করেছে। মাস্টারমশাই ক্লাস নিচ্ছে, নিতে নিতে মাস্টারমশাই একটু হঠাৎ করে খেয়াল করেছে যে ওইখানে বসে ওরা গল্প করছে। তো গল্প করছে, ভালো কথা। তো জিজ্ঞেস করছে, এই তোরা গল্প করছিস কেন? সবাই চুপ। আমি এতক্ষণ কি পড়ালাম শুনেছিস? হ্যাঁ হ্যাঁ শুনেছি, হ্যাঁ এরকম বলছে। তো একজন করে সবাইকে জিজ্ঞেস করেছে, কেউ বলতে পারেনি যে মাস্টারমশাই কি পড়াচ্ছিল। কিন্তু নরেন্দ্রনাথ উঠে মাস্টারমশাই যা পড়াচ্ছিল হুবহু বলে দিল। তো বলে দেওয়ার পরে মাস্টারমশাই ভাবলো তাহলে ও গল্প করছিল না, ও শুনেছে আমার পড়া, বাকিদেরকে দাঁড় করিয়ে রেখেছে, তোরা কান ধরে দাঁড়া, তোদেরকে শাস্তি দেব। তো যখন ওর সহপাঠীদেরকে এরকম দাঁড় করিয়ে দিয়েছে, শাস্তি দিচ্ছে,
তখন নরেন্দ্রনাথ নিজে উঠে দাঁড়িয়ে ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। তো মাস্টারমশাই কি হলো, তুই তো পড়া পারলি, তাহলে তুই গিয়ে দাঁড়ালি কেন? বলে মাস্টারমশাই ওরা যতটা দোষী তার থেকে বেশি দোষী আমি, কারণ গল্পটা আমি বলছিলাম, ওরা শুনছিল। বলে তাহলে তুই পড়াটা বললি কি করে? তো স্বামীজির এটাই ছিল বৈশেষত্ব, উনি এট এ টাইম দুটা কেন তিনটা কাজও করতে পারতো। উনি এদিকে গল্প করে যাচ্ছে, ওইদিকে মাস্টারমশাই কি পড়াচ্ছে সেটাও নিজে নিয়ে গেছে। এই জন্যই উনি স্বামীজি। তো এইবার এই কথাটার মধ্যে দিয়ে স্বামীজি আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে তখন ইচ্ছা করলে উনি মিথ্যার আশ্রয় নিয়ে বেরিয়ে যেতে পারতো, আমি পড়া পেরেছি, আমি বেরিয়ে গেলাম। কিন্তু উনি নিজের শাস্তি হবে কি হবে সেটা চিন্তা করলো না, সত্যের থেকে উনি বেরিয়ে আসলো না। যার জন্য তার পরবর্তীতে ওনার একটা বিখ্যাত বাণী ছিল, সত্যের জন্য যে কোনো কিছুকে আমরা ত্যাগ করতে পারি, কোনো কিছুর জন্যই আমরা সত্যকে যেন ত্যাগ না করি। তো এটাই স্বামীর এই মানে এই কথাটা বলার জন্য এই গল্পটা বললাম। তো ঠিক আছে, আজকের এখানেই থাকবি, পরে আবার আরেকবার হবে কোনো সময়। বলেন, আরেকটা বলেন।